আসসালামু আলাইকুম। চেয়ার আপ প্রেজেন্টস চেয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। কাগজে কলমে এই বিশ্বকাপের সেরা দলটার নাম ফ্রান্স, কিন্তু মরক্কো যদি ফ্রান্সকে হারিয়ে দেয় সেখানে কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু নাই, কারণ মরক্কোর এই দলটা আসলে এখন আর ফেয়ারি টেলের দল নাই। এই দলটা ফাইনালে যাওয়ার মতোই একটা দল, এবং ফ্রান্সের একটা ব্যাড ডে আসতে পারে এবং ফ্রান্সের ব্যাড ডেটাকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য মরক্কোর চাইতে বেটার টিম এই বিশ্বকাপে নেই। কেন বলছি? এর আগের ম্যাচে যদি ফ্রান্সের খেয়াল করে দেখেন তাহলে প্যারাগুয়ের লো ব্লকে বসে থেকে ফ্রান্সকে কিন্তু খুব ভালনারেবল এবং খুব ডিস্টার্ব করছিল। প্যারাগুয়ের যদি অ্যাটাকিং ট্রানজিশনটা বেটার থাকতো ফ্রান্স ওই ম্যাচেই কিন্তু ধরা খেয়ে যায়। আর এই বিশ্বকাপের অ্যাটাকিং ট্রানজিশন অর্থাৎ ট্রানজিশনে অ্যাটাক করার জায়গাটায় মরক্কোর উপরে আসলে কোনো দল নাই। সেই ব্যাপারটা যারা নিয়মিত ম্যাচ দেখছেন তারা খুব ভালো মতো বুঝতে পারবেন। সো আলটিমেটলি প্যারাগুয়ের যদি মরক্কোর মতো অ্যাটাকিং ট্রানজিশনাল থ্রেটটা থাকতো না, ফ্রান্স হয়তো বা ওই দিনই ধরা খেয়ে যেতে পারতো। যদিও এই বিশ্বকাপের কাগজে কলমে সবচাইতে সেরা দলটাই ফ্রান্স। এখন দেখেন, আমি যদি ফ্রান্সের দুর্বলতা নিয়ে কথা বলি, সবাই তো সবলতা নিয়ে আমরা সবাই জানি তাদের কি কি সবলতা আছে। দুর্বলতা নিয়ে কথা বললে এই বিশ্বকাপে আসলে ফ্রান্স গোল খেয়েছে কোথায় কোথায়? ফ্রান্স গোল খেয়েছে হোয়াইট ক্রস থেকে, ফ্রান্স ভালনারেবল ছিল কাটব্যাক থেকে, এবং অপোনেন্টের বেশি প্লেয়ার যখন নাম্বারস ইন দ্য বক্স যেটাকে বলা হয় সেরকমভাবে যখন ছিল তখন সর্বোচ্চ সংখ্যকভাবে তারা স্ট্রাগল করেছে। হোয়াইট ক্রস, কাটব্যাক, এটা তাদের ভালনারেবল জায়গা। আর এই জায়গাটাতেই মরক্কোর একটা পটেনশিয়াল থ্রেটটা আছে। বিশেষ করে মরক্কো যেহেতু রাইট সাইডটা অনেক বেশি মাত্রায় ওভারলোড করে ফেলে, আশরাফ হাকিমি সেই জায়গাটায় তিনি যান সামনের দিকে, এবং ডান দিকে ওই জায়গাটায় ব্রাহিম দিয়াজও রয়েছেন। ওই যে কাটব্যাক বলি কিংবা ক্রসের জায়গাটা বলি, এই জায়গাটা মরক্কোর একটা ডান দিক থেকে বিশেষ করে পটেনশিয়াল থ্রেটের জায়গা আছে। আপনি যদি স্কটল্যান্ডের সঙ্গে মরক্কোর গোলটাকে লক্ষ্য করে দেখেন, এই নেচারেই বা এই স্টাইলেই কিন্তু গোলটা দিয়েছিল মরক্কো। এই ম্যাচের সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপারটা হতে যাচ্ছে একজন আরেকজনকে খুব ভালো মতো চেনা। এই ম্যাচে আশরাফ হাকিমির সঙ্গে ফ্রান্সের লেফট সাইড, এই ব্যাটেলটাই পুরো ম্যাচের পার্থক্যটা আসলে গড়ে দিতে পারে। কারণটা হচ্ছে ফ্রান্সের লেফট সাইডে ডিফেন্সে যারা আছেন আশরাফ হাকিমিকে খুব ভালো মতো চেনেন, ইউরোপিয়ান লিগগুলোতে নিয়মিত দেখা সাক্ষাৎ হয়। আর বারকোলা ওইদিকে আছেন, বারকোলা আশরাফ হাকিমি তারা টিমমেট। সো এই জায়গাকার ব্যাটেলটা অনেক গুরুত্বপূর্ণ। আশরাফ হাকিমি কিন্তু রাইট ব্যাক পজিশনের প্লেয়ার হলেও তিনিই কিন্তু আসলে মূল প্লে মেকার মরক্কোর এই দলটার, এবং এই দলটার মূল ইঞ্জিন বা মূল চালিকা শক্তি। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে মরক্কো এই টুর্নামেন্টে যেভাবে খেলেছে, যেই ফরমেশনে খেলেছে বা যেইভাবে খেলেছে, তাদের প্রত্যেকটা টাচ, প্রত্যেকটা পাসে তারা অপোনেন্টকে তাদের জায়গা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছে, কিংবা আমরা দেখতে পেয়েছি যে অপোনেন্টের প্ল্যান চেঞ্জ করতে বাধ্য করেছে। মরক্কো বেশ কয়েকটা ফরমেশনে এই বিশ্বকাপে খেলেছে এবং সেগুলো ডিপেন্ড করেছে অপোনেন্টের নেচার এবং অপোনেন্টের খেলার ধরনের উপরে। এবং এই জায়গায় দুইটা প্লেয়ার আসলে খুবই ইম্পর্টেন্ট মরক্কোর ক্ষেত্রে। একজন হচ্ছেন আয়ুব বোয়াদ্দি আর একজন আইনাউই। আমি কেন বলছি? মরক্কোর একটা কমন ফরমেশন আছে উইথ দ্য বল, সেটা হচ্ছে 3-2-4-1। এই শেপে যখন যায় তখন খেয়াল করে দেখবেন আয়ুব বোয়াদ্দি ডান দিকে থাকে, আইনাউই বাম দিকে থাকে, এবং এই শেপটাতেই মরক্কো যখন অ্যাটাক করে তখন ডান দিকে একটা বেশ ওভারলোডিং পজিশনটা তারা ক্রিয়েট করার চেষ্টা করে। এবং এই ওভারলোডিং পজিশনে তারা যে কাজটা করে সেটা হচ্ছে অপোনেন্টের ডিফেন্সকে স্প্রেড করতে বাধ্য করে, বা ডান দিকের দিকে কনসেন্ট্রেট করতে, বা অপোনেন্টের বাম দিকের দিকে কনসেন্ট্রেট করতে বাধ্য করে। সো একটা ফাঁকা স্পেস তৈরি হয়ে যায়। আমরা জানি যে আশরাফ হাকিমি উপর দিকে ওঠেন, আবার কিন্তু ইনভার্টেড রানটাও দিয়ে থাকেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই জায়গাটায় ব্রাহিম দিয়াজও আছেন, আয়ুব বোয়াদ্দি ওই জায়গাটায় চলে যান। সো ওই জায়গাটা একটা পটেনশিয়াল থ্রেট আসলে ক্রিয়েট করে। এবং ব্রাজিলের সঙ্গে ম্যাচে আমরা আবার আরেকটা বিষয় দেখেছিলাম, বাম দিক থেকেও কিন্তু একটা পটেনশিয়াল থ্রেট ক্রিয়েট হয়েছিল, এবং সেই জায়গাটাতে মাজরাউই তিনি ওই জায়গাটায় বেশ ভালো ইনভার্টেড রানও দিয়েছিলেন। উপরের দিকে উঠে ইনভার্টেড রানগুলো তিনি বেশ ভালো মতো দিয়েছিলেন। আরেকটা ফরমেশনে খেলে, সেই ফরমেশনটাতে আসলে আয়ুব বোয়াদ্দি একদম সেন্ট্রাল পজিশনে চলে যান, এবং আমি আইনাউইর কথা বলছিলাম, আইনাউই একটু সামনের দিকে চলে যান। এই জায়গাটা যদি একটু লক্ষ্য করে দেখেন, তারা সবাই খুব ক্লোজ পজিশনে থাকেন, এবং আয়ুব বোয়াদ্দির অ্যাডভান্টেজ যেটা থাকে সেটা হচ্ছে সব দিকেই তিনি পাস করতে পারেন, সব দিকেই তার পাস করার থ্রেটের জায়গা থাকে। এবং ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে মাজরাউই তিনি যখন ইনভার্টেড ওয়েতে উঠে যান, এইটা কিন্তু আরও পটেনশিয়াল থ্রেট ক্রিয়েট করে বাম দিক থেকে। তবে এই ম্যাচে যেহেতু সাইবারি নাই, এইটা মরক্কোর জন্য একটা অনেক বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ সাইবারি নিচের দিকে নেমে এসে এল কানুসের জন্য কিন্তু জায়গাও ক্রিয়েট করেন, এবং সাইবারির রানটাও, পটেনশিয়াল রানটাও ফাইনাল থার্ডে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। নিউ রিফ্রেশিং টেস্টে চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ।
যদিও রাহিমি 2টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, তার ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের এবিলিটিটা আছে। তবে আমি যদি আয়ুব বদ্দির জায়গাটায় যাই, আমার কাছে মনে হয় যে হি ইজ ভেরি ইমপ্রেসিভ। মাঝখানের ওই জায়গা থেকে তিনি আসলে সব জায়গায় পাস করতে পারেন, এটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে তারা এতটা কাছাকাছি অবস্থান করে, আপনি যদি খেলা লক্ষ্য করে দেখেন, তারা এতটা কাছাকাছি অবস্থান করে যে আয়ুব বদ্দির জন্য ইটস ইজি টু পাস অ্যান্ড চেঞ্জ হিজ পজিশনাল ফ্লুইডিটিটা মেনটেন করা। ইটস ভেরি ইজি টু পাস অ্যান্ড চেঞ্জ, পাস অ্যান্ড চেঞ্জ, পাস অ্যান্ড চেঞ্জ, কারণ তারা খুব কাছাকাছি অবস্থান করে। এবং দিস ইজ ওয়্যার ট্রানজিশনাল প্লেতে মরক্কো আসলে খুবই ডেঞ্জারাস, কারণ তারা প্রত্যেকের খুব কাছাকাছি অবস্থান করার কারণে এই সেন্ট্রাল স্পেস দিয়ে রান ইন বাহাইন্ড তারা অপোনেন্টকে আসলে তাদের সেন্ট্রালের দিকে টানে, পেছনে ফাঁকা স্পেস ক্রিয়েট করার চেষ্টা করে, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আবারও বলি, ফ্রান্সের যেহেতু 2জনই মিডফিল্ডার, এবং সেই জায়গাটাতে আমি বলছিলাম যে চুয়ামিনি আজকে খেলছেন না, কনে খেলবেন, তিনি একটা কার্ড খাওয়াও আছেন। সো দিস ইজ দ্য এরিয়া, যেই এরিয়াটাতে মরক্কো ট্রানজিশনাল জায়গাটাতে অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস হতে পারে। যদিও ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের জায়গায় যদি আমি বলি, তাহলে ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের জায়গায় মরক্কোর বেশ বড় দুর্বলতা আছে। তবে মরক্কোর একটা পটেনশিয়াল জায়গাটা হচ্ছে তাদের ডিফেন্সিভ ব্লকটা খুবই কম্প্যাক্ট। তারা যখন উইদাউট দ্য বল থাকে, দে আর ভেরি কমফোর্টেবল। উইদাউট দ্য বল তারা 4-4-2 বা 4-1-4-1 এই ফরম্যাটে তারা খেলার চেষ্টা করে। তারা হাই ইন্টেন্সিটির খেলা খেলে না, তারা খুবই কম্প্যাক্ট খেলা খেলে। এবং এই জায়গাটাতে আমরা এর আগের দিন দেখেছিলাম ফ্রান্স কিন্তু খুবই ভালনারেবল ছিল যখন প্যারাগুয়ের এগেনস্টে খেলেছে, কারণ দে আর ভেরি কাম, দে আর ভেরি কোয়াইট। গোলকিপিং এন্ডে ইয়াসিন বুনো আছেন, দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্টর। তবে মরক্কো একটা কাজ করে, মাঝখান দিয়ে আসলে সবাইকে অ্যাটাক করতে দেয় না বা মাঝখান থেকে লোড ক্রিয়েট করতে দেয় না, উইংয়ে যেতে বাধ্য করে অপোনেন্টকে। দিস ইজ অ্যানাদার এরিয়া যেখানে ফ্রান্স আবার স্ট্রং। এই টুর্নামেন্টের সবচাইতে স্ট্রং উইং ক্রিয়েট করে অ্যাটাক করার জায়গাটা আসলে ফ্রান্সেরই আছে। আপনি একদিক থেকে বারকোলার দিকে যদি চিন্তা করেন, আরেক দিক থেকে আপনি ওসমান দেমবেলে যদি চিন্তা করেন, দে আর ভেরি স্ট্রং। আর ওলিসে তো সেই জায়গাটা আছেন, তাদের পজিশনাল ফ্লুইডিটি সেটা চমৎকার। এমবাপে নিচে থেকে তারপর ডান দিকে গিয়ে দেন ওই পাশ থেকে একটা স্পিড রান নেন। মরক্কোর আমি পটেনশিয়াল থ্রেট যদি বলি মরক্কোর এগেইনস্টে, সেটা ব্রাজিলের সঙ্গে তারা যেভাবে গোলটা খেয়েছিল যদি লক্ষ্য করে দেখেন, আশরাফ হাকিমি ওপরে উঠে গেলে তখন তাদের ডিফেন্সিভ সেট আপটা আসলে কীরকম থাকা উচিত। ডান দিকের ওই পোর্শনটা যেটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে, ওই জায়গাটা বারকোলা আছেন, ইভেন এমবাপে এবং বারকোলা একে অপরকে কমপ্লিমেন্ট করেন। দিস ইজ দ্য এরিয়া ফ্রান্স মাইট বি ভেরি ডেঞ্জারাস। দিস ইজ দ্য এরিয়া আমার কাছে মনে হয় যে ওই বারকোলা এবং এমবাপের ওই জায়গাটাই সবচাইতে বেশি ডেঞ্জারাস প্রবলেমেটিক জায়গাটা ক্রিয়েট করবে। এবং আমি আজকে প্রিটি মাচ শিওর যে ওলিসেও ওই দিকটায় ঘেঁষে খেলবেন অনেক বেশি মাত্রায়, ওই দিকটাতে ওলিসের অবস্থানটা অনেক বেশি থাকবে। সো এভরিথিং ডিপেন্ডিং অন মরক্কোর রাইট সাইড, ফ্রান্সের বাম সাইড। বাট যেভাবে এর আগের দিন প্যারাগুয়ের লো ব্লকে বসে থেকে ডিস্টার্ব করেছে ফ্রান্সকে, মরক্কো যদি সেইভাবে উইদাউট দ্য বল কমফোর্টেবল থাকতে পারে এবং ট্রানজিশনাল জায়গাটাতে ওই পটেনশিয়াল থ্রেটটা নিতে পারে, যেটা আসলে মরক্কো সবচেয়ে ডেঞ্জারাস, এই ম্যাচ যদি মরক্কো ফ্রান্সকে হারিয়ে দেয়, সেখানে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। টাই ব্রেকার পর্যন্ত যদি ম্যাচ, যে গোল যতক্ষণ পর্যন্ত গোল হবে না মরক্কো এই ম্যাচে এগিয়ে থাকবে। গোল হলে তখন সব কিছু উলটপালট হয়ে যাবে। তবে কোনোভাবে যদি এই ম্যাচ টাই ব্রেকার পর্যন্ত যায়, দেয়ার ইজ ইয়াসিন বুনো, মাইন্ডেড। সো এই ম্যাচ যদি মরক্কো জেতে, অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।